সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল কুলি। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ ৪১ জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুদক জানায় সাবেক মন্ত্রীদের মধ্যে আছেন আনিসুল হক, টিপু মুন্সি, নসরুল হামিদ, হাসান মাহমুদ, সাধন চন্দ্র মজুমদার, ডাক্তার দীপু মনি, জাহিদ মালিক, তাজুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, হাসানুল হক ইনু সহ আরও অনেকে। এছাড়া সাবেক এমপিদের মধ্যে আছেন শেখ হেলাল উদ্দিন, শেখ আফিল উদ্দিন, কাজী নাবিল আহমেদ, কুজেন্দ্রলাল ত্রিপুরা, মেহের আফরোজ চুমকি, স্বপন ভট্টাচার্য, আনোয়ার হোসেন মঞ্জু, আবু সাইদ আল মাহমুদ স্বপন। আর গতকাল দুদক চেয়ারম্যানের কাছে তাদের তালিকা এবং সম্পদ বৃদ্ধির পরিসংখ্যান দিয়ে অনুসন্ধানের আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। পরিসংখ্যানে উল্লেখ করা হয়, গত ১৫ বছরে এমপি মন্ত্রীদের মধ্যে কারো আয় বেড়েছে, কারো বেড়েছে স্থাবর অস্থাবর সম্পদ। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ১৪ শীর্ষ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা মোহাম্মদ আবুল হাসানের পক্ষে অভিযোগটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আসাদউদ্দিন। মামলার আবেদনে বলা হয়, কোটা সংস্কারের দাবি আদায়ে গত ১৬ জুলাই দেশব্যাপী কমপ্লিট শাটডাউনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই কর্মসূচি দমনে পুলিশ এবং আওয়ামী লীগ একই সাথে তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে সারা দেশে শত শত শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নিহত হন। আন্দোলন চলা অবস্থায় গত ৪ আগস্ট ঢাকার মিরপুরের দেশ পলিটেকনিক্যাল কলেজের ৯ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার হাসান আলভিও নিহত হন। হত্যাকারীদের বিচার নিশ্চিতে শেখ হাসিনা ছাড়াও রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নামে মামলা করা হয়েছে। দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছে। তাদেরকে অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত ২টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অপসারিত মেয়ররা হলেন ঢাকা দক্ষিণ সিটির ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস, ঢাকা উত্তর সিটির আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটির রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটির তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটির AHM খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটির আবুল খায়ের আবদুল্লাহ এবং রংপুর সিটির মুস্তাফিজার রহমান মোস্তফা, সিলেট সিটির মোহাম্মদ আনুরুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটির ইকরামুল হক টিটু, কুমিল্লা সিটির তাহসিন বাহার সূচনা, গাজীপুর সিটির জায়দা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটির মেয়র সেলিনা হায়াত IP। দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে এইসব সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এদিকে ৪৯৫ উপজেলায় চেয়ারম্যান অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার স্থানীয় সরকার বিভিন্ন বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আর এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়র এবং ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। ১৬ আগস্ট সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, পরিস্থিতি বিবেচনায় সরকার জনস্বার্থে সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়র এবং কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান অপসারণ করতে পারবে। একই সঙ্গে সেখানে প্রশাসক নিয়োগ দিতে পারবে এমন বিধান রেখে স্থানীয় সরকারের সকল পর্যায়ে সংশোধন অধ্যাদেশ ২০২৪-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের থেকে আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ আমাদের সঙ্গে যুক্ত হবেন, জানাবেন সেখানকার অবস্থা। স্মিথ, মেয়র অপসারণের পর নিয়োগ করা প্রশাসকরা কবে নাগাদ দায়িত্ব বুঝে নেবেন, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন কিনা? আমি এখন নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে আছি। কিছুক্ষণ অর্থাৎ বিকেল ৩টার দিকে যখন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়, তখনও কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি এই নগর ভবনে কিন্তু তার দায়িত্ব পালন করছিলেন। তিনি আজ সকাল 11টায় নগর ভবনে আসেন এবং তার যে নিয়মিত দায়িত্ব পালনের যে বিভিন্ন ফাইলগুলো তিনি পর্যালোচনা করে স্বাক্ষর করছিলেন। বিকেল ৩টার দিকে যখন প্রজ্ঞাপন জারি হয়, তার কিছুক্ষণ পর কিন্তু বিকেল ৪টার দিকে তিনি নগর ভবন ছেড়ে যান। সেই সময় কিন্তু নগর ভবনে একটি
হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় এবং কর্মকর্তা কর্মচারীরা তাকে বিদায় জানান। সেই সময় কিছুটা অশ্রু সজ্জল অনেককে দেখা যায় এবং শেষ সময় কিন্তু ডাক্তার সেলিনা হায়াৎ আইভী তার যে নিজস্ব যে গাড়িটি ব্যবহার করতেন সেই গাড়িটিও আর ব্যবহার করেনি, তার নিজস্ব একটি পরিবহনে করে তিনি বাসায় চলে যান বলে আমরা জানতে পেরেছি। আর আগামীকাল বা তার পরের দিন প্রশাসক হিসেবে যাকে নিয়োগ দেওয়া হচ্ছে এইচ.এম. কামরুজ্জামান তিনি দায়িত্ব নেবেন বলে আমরা জানতে পেরেছি। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, তিনি এই প্রশাসক হিসেবে দায়িত্ব নেবেন। আরেকটু বিষয় জানিয়ে রাখি যে ডাক্তার সেলিনা হায়াৎ আইভী 2003 সাল থেকে এই নারায়ণগঞ্জ পৌরসভা এবং তার পরবর্তীতে যখন 2011 সালের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠন হয় তারপরেও কিন্তু 3 বারের নির্বাচিত মেয়র, দীর্ঘ 21 বছর ধরে কিন্তু তিনি নারায়ণ সিটি কর্পোরেশন ও পৌরসভায় মেয়রের দায়িত্ব পালন করেছেন। আজকে প্রজ্ঞাপনের মাধ্যমে সেটি ইতি রচিত হয়েছে, অর্থাৎ তার অপসারণ করা হয়েছে। আর এই আরেকটি বিষয় যে এরপর আসলে স্থানীয় কাউন্সিলর যারা আছেন তাদের কি দায়িত্ব হবে, তারাও কি অপসারিত না তারা দায়িত্ব পালন করবে, সেটা নিয়ে একটি দ্বিধাদ্বন্দ্ব আছে। অর্থাৎ প্রজ্ঞাপনে এখন পর্যন্ত সেই বিষয়টি ক্লিয়ার নয়। সেটি অনেক কাউন্সিলর আমরা জানিয়েছেন যে তারা আসলে কি শপথে বহাল থাকবেন না থাকবেন না, সেটি নিয়ে তারাও কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে সময় অতিবাহিত করছেন বলে আমাদের জানিয়েছেন। কলি, অনেক ধন্যবাদ আপনাকে স্মিথ, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনি সাহায্য করলেন। বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় আমরা যেতে চাই দর্শক, আমাদের সহকর্মী মেহরুল সুজন সেখানে আছেন, আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সুজন, জানাবেন পৌরসভার সেবা কার্যক্রম সম্পর্কে, মেয়রের যেই মেয়রকে বদলে প্রশাসককে, নতুন প্রশাসককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে কিনা, কি জানতে পারলেন এই প্রসঙ্গে? কলি, আজকে যেহেতু সারা দেশের মতো বগুড়াতেও যে 12টি পৌরসভা রয়েছে, 12টি পৌরসভার যারা মেয়র তাদেরকে অপসারণ করা হয়েছে সরকারের আদেশে। এবং গত কয়েকদিন ধরেই আমরা কিন্তু লক্ষ্য করছিলাম বগুড়ায় যে পৌরসভা রয়েছে পৌরসভাগুলোর ভিতরে কিন্তু বেশ কয়েকটিতে আওয়ামী লীগ নেতারা মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবং 5 আগস্টের পর থেকে কিন্তু কলি এই পৌরসভাগুলোতে মূলত মেয়রের যে সেবা সেটা কিন্তু বন্ধ হয়ে আছে, কারণ তারা কিন্তু সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের দলীয় যারা মেয়র ছিলেন তারা কিন্তু পৌরসভা কার্যালয় কিংবা প্রকাশ্যে তারা কিন্তু এখনো আসেননি। এবং এই পৌরসভাটা, আমি শিবগঞ্জে রয়েছি, শিবগঞ্জ পৌরসভার যিনি মেয়র তৌহিদুর রহমান মানিক, তিনি কিন্তু এরই মধ্যে 4টি মামলার আসামি, হত্যা মামলা সহ 4টি মামলায় তিনি আসামি হয়েছেন। এবং তিনি কিন্তু গত 7-8 আগস্টের পর থেকে তাকে পৌরবাসী কিন্তু পৌরসভা বা অন্য জায়গায় দেখেননি। এক্ষেত্রে এখন সেবা কার্যক্রম যারা যে 2-1 কাউন্সিলর যারা আসছেন তাদের কাছ থেকে আসলে নাগরিকদের সেবাগুলো নিতে হচ্ছে। আর প্রশাসক নিয়োগের যে বিষয়টা আপনি বললেন, যেমন যিনি বগুড়ার উপপরিচালক রয়েছেন স্থানীয় সরকার বিভাগের, তিনি আসলে এই 12টি যে মেয়র রয়েছেন, 12টি পৌরসভা যেটি রয়েছে এখানকার মেয়রের পরিবর্তে কারা প্রশাসক হবেন এটি কিন্তু তিনি দ্রুত সিদ্ধান্ত নেবেন। আমরা এরই মধ্যে শিবগঞ্জ পৌরসভায় স্থানীয় যিনি সহকারী কমিশনার ভূমি রয়েছেন তাসনিমুজ্জামান, তিনি এখানে কাল প্রশাসকের দায়িত্ব নেবেন শিবগঞ্জ পৌরসভার, এরকম তথ্য আমরা পেয়েছি। এরকম বাকি পৌরসভাগুলোতে, বাকি 11টিতেও কিন্তু প্রশাসক নিয়োগের যে প্রক্রিয়া সেটি স্থানীয় জেলা প্রশাসন অর্থাৎ যিনি উপপরিচালক রয়েছেন স্থানীয় সরকার বিভাগে তিনি কিন্তু শুরু করে দিয়েছেন। অন্যান্য যে কাউন্সিলর বা যারা নারী কাউন্সিলর রয়েছে তাদের ব্যাপারে কিন্তু কলি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা স্থানীয়ভাবে জানতে পারিনি। তবে প্রশাসক নিয়োগের পরে হয়তো এই সিদ্ধান্তগুলো আসবে, তখন মূলত প্রশাসক দিয়েই পৌরসভার যে সেবা কার্যক্রম সেগুলো চলবে, এমনটাই আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে সুজন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের 15 সংশোধনী কেন অবৈধ তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। অ্যাটর্নি জেনারেল বলেছেন এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যাচ্ছে দেশ, ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথ সুগম হয়। আর রিটকারী বলছেন স্বেচ্ছাচারিতা এবং জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী এনেছিল শেখ হাসিনা সরকার। দেশে এখন পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 1991 থেকে 2008 পর্যন্ত নির্বাচন হয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে, যে নির্বাচনগুলো দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায়। নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আদালতের এক রায়ের আলোকে তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে আনা হয় সংবিধানের 15 সংশোধনী। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোতেও পরিবর্তন আনা হয়। আইনজীবীরা বলছেন দেশের রাজনৈতিক সংকট, একতরফা নির্বাচন এবং ক্ষমতাসীনদের স্বৈরাচারী হওয়ার পথ সুগম করে এই সংশোধনী।
সোমবার পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানি শেষে সংশোধনীটি কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে ৮ সপ্তাহের রুল জারি করে হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনী সংবিধানের অনেকগুলো বিষয়ের পরিবর্তন করে, তার মধ্যে একটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা সেটা বাতিল করা হয়। অবাধ নিরপেক্ষ নির্বাচনও সংবিধানের একটা মূল কাঠামো, কাজে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে। অ্যাটর্নি জেনারেল বলছেন, পঞ্চদশ সংশোধনী দেশকে গণতন্ত্রহীনতার দিকে নিয়ে যায়, সুগম হয় ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথ। হাতের ক দিয়ে তারা এমনভাবে করতে চেয়েছেন যে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে পারতেছেন, কিন্তু অন্য কোনোভাবে কেউ যাতে না আসতে পারে, তত্ত্বাবধায়ক বলেন, নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য বলেন, সেটা যাতে না আসতে পারে, সেটা একটা ছিল। রিটকারীদের অন্যতম সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে সংশোধনীটি এনেছিল শেখ হাসিনা সরকার। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4টে নির্বাচন হয়েছে, এই 4টে নির্বাচনে যারা ক্ষমতা ছিল তারা ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছিল যারা ক্ষমতা ছিল তারাই ফিরে এসছে। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটটির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশাবাদ আইনজীবীদের। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থীর মুখ চেপে ধরা শাহবাগ থানায় কর্মরত সেই পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ডিএমপি জানায়, গত 31 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন। তার এমন অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের বিরূপ ধারণা সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। সংস্থাটির উপপরিচালক জয়নাল আবেদিনের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে রোববার হারুনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের সিদ্ধান্ত হয়। বিগত সরকারের সময় প্রভাবশালী পুলিশের এই কর্মকর্তার রাজধানীতে 2 ডজন বাড়ি, অর্ধশতাধিক ফ্ল্যাট এবং প্লট রয়েছে বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র, দুবাই, জেদ্দা সহ বিভিন্ন দেশে গড়েছেন অঢেল সম্পদ। এদিকে প্রায় 3 বছর ধরে ঝুলে থাকা শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের গতি পেয়েছে। তার অবৈধ সম্পদের খোঁজে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। 2011 সালে জাতীয় সংসদ ভবন এলাকায় মারধরের ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এবং বিপ্লব কুমারের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেছেন তিনি। অভিযোগে উল্লেখ করেন, 2011 সালে বেশ কয়েকজন সংসদ সদস্য মানিক মিয়া অ্যাভিনিউতে হরতালের সমর্থনে মিছিল করছিলেন তারা। এ সময় তখনকার তেজগাঁও জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ এবং মোহাম্মদপুর এলাকার এডিসি বিপ্লব কুমার সরকার সহ বেশ কয়েকজন পুলিশ তাদের মিছিলে বাধা দেয়। এক পর্যায়ে হারুন এবং বিপ্লব তাদের সাথে অপেশাদার আচরণ এবং গালিগালাজ শুরু করেন। পরে জয়নুল আবেদিন ফারুককে মারপিট করা হলে তিনি রাস্তায় পড়ে যান। এ ঘটনায় তিনি শেরেবাংলা নগর থানায় মামলা আবেদন করলেও তখন তা গ্রহণ করা হয়নি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে এখনও একটি মহল ষড়যন্ত্র করছে, অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। এরপর দোয়া এবং বিশেষ মোনাজাত করা হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ ঢাকা মহানগরের বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীরা যোগ দেন এই কর্মসূচিতে। সেখানে নানা ইস্যুতে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সমর্থন দেবে বিএনপি। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম
কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। পাচারকৃত অর্থ দেশে ফেরাতে ইইউর সহযোগিতা চাইলেন বিএনপির নেতারা। সকালে দলীয় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডক্টর বার্ন স্প্যানিয়ার। সকালে 10:30 নাগাদ তিনি বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতি এবং সুশাসন প্রতিষ্ঠায় ইউরোপীয় জোট কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে হয়েছে আলোচনা। তিনি আরও বলেন, পুরোপুরি গণতন্ত্র কিভাবে ফেরানো যায় সেই প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। আর এই বৈঠকে বিএনপি প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এনএ চৌধুরী এবং পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দ। বৈঠকে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হতে চলেছে তা নিয়ে বিস্তর আলাপ আলোচনা হয়েছে, এমনটাও জানান বিএনপি নেতৃবৃন্দরা। বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে এবং গুড গভর্নেন্স, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে এগুলোর প্রতিকার কি এবং কিভাবে এগুলোকে আবার ট্র্যাকে আনা যায়, সঠিক জায়গায় আনা যায়, আর সেখানে তাদের কি সহযোগিতা থাকতে পারে, অর্থনীতির ক্ষেত্রে তাদের কি সহযোগিতা থাকতে পারে, আর বাংলাদেশকে আর্থিকভাবে অর্থনৈতিকভাবে যে উন্নয়নের জন্য তাদের সাথে আমাদের একটা ফ্রেমওয়ার্ক, একটা এগ্রিমেন্ট আছে ইইউর সাথে। তো সেই আর্থিক খাতে তাদের রিফর্মসগুলি, সংস্কারগুলো কি কি করা যায় যাতে করে তাড়াতাড়ি আমরা আবার অর্থনৈতিকভাবে সঠিক জায়গায় দাঁড়াতে পারি। শেখ হাসিনাকে ব্রিটেনে আশ্রয় দেওয়ার বিরোধিতা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রিটিশ সরকারের আশ্রয় দেয়া ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য স্ট্যান্ডার্ডে রূপা হকের লেখা এক নিবন্ধ প্রকাশিত হয়, আর সেখানে এই মন্তব্য করেন তিনি। বলেন, রাজনৈতিকভাবে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি উঠেছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ শেখ হাসিনাকে দেশে ফেরত নিয়ে বিচারের মুখোমুখি করার পক্ষে, আর তাই তাকে ব্রিটেনে আশ্রয় নেওয়া অনুচিত। চিকিৎসক ধর্ষণ এবং হত্যাকাণ্ড ইস্যুতে পদত্যাগের চাপ বেড়েইছে মুখ্যমন্ত্রী মমতার ওপর। এবার স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণের ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার মামলাটি গ্রহণের কথা রয়েছে প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে, এবং তিনি ছাড়াও আরও 2জন বিচারপতি থাকবেন এই বেঞ্চে। দলের ভেতরেও উঠেছে কোন্দলের গুঞ্জন। নিজের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথেই নাকি বনাবনি হচ্ছে না মমতার, আর সেদিকেই চলমান বিক্ষোভে যোগ দিয়েছেন কলকাতার জনপ্রিয় 3 ফুটবল দল ইস্টবেঙ্গল, মোহনবাগ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। রোববার যুব ভারতীয় স্টেডিয়াম চত্বরের নামে 3 দলের সদস্য এবং তাদের সমর্থক শুভাকাঙ্ক্ষীদের ঢল। এর আগে থেকেই আন্দোলনে একাত্মতা জানিয়ে আসছিলেন টলিপাড়ার অভিনেত্রীরা, সেই সাথে নতুন করে মাঠে নেমেছেন আরও অনেক তারকা। যখনই কোনো ধর্ষণের ঘটনা হয়, তিনি ভুক্তভোগীর পরিবারের সাথে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে অর্থ দিয়ে বিষয়টি মীমাংসা করতে চান। ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক যে অপরাধীকে সাজা না দিয়ে একজন নারীর চরম অবমাননাকে তিনি অর্থ দিয়ে মিটিয়ে দিতে চান। সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে জাপান। দুপুরে সচিবালয়ে অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিনের সাথে বৈঠকে বিষয়টি আশ্বস্ত করেছেন জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনো। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, দ্বিপাক্ষিক সহযোগিতায় জাপান বেশ এগিয়ে, আর চলমান সব প্রকল্পে অর্থায়ন অব্যাহত থাকবে। স্থবির প্রকল্পের অর্থ ছাড়ের বিষয়েও আলোচনা হয়েছে। সভায় রাষ্ট্রদূত বর্তমান সরকারের সাথে কাজ করতে তাদের আগ্রহের কথা তুলে ধরেন। এ সময় বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে উঠে আসে। ব্যবসার পরিবেশ সংস্কারের পরামর্শও দিয়েছেন রাষ্ট্রদূত। কতগুলি প্রকল্প আমরা বলি যেগুলো আছে দ্রুত যেন অর্থ করা হয়, আমরা অ্যাসুরেন্স দিয়ে সেটা ইমপ্লিমেন্ট হবে, অত ওরা বলছে এগুলো কোনো সমস্যা হবে না। তৃতীয়ত, যেমন আমি এক্সাম্পল দিই, আমাদের ছাত্ররা জাপানে যায়, স্কলারশিপের অ্যামাউন্ট কম, আমরা যদি টাকা পয়সা বাড়াও, ভালো ইউনিভার্সিটি যাবে, এইগুলো আমাদের একটা। তবে কৃষিক্ষেত্রে ওদের সহযোগিতা অনেকগুলো আছে। উন্নয়ন প্রকল্প নিয়ে রীতিমতো বিশৃঙ্খল অবস্থা। কর্মকর্তাদের দক্ষতা আর ব্যবস্থাপনা নিয়ে তো প্রশ্ন আছেই। এসব সমাধান না করে একের পর এক প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রণালয় আর রাজনীতিবিদরা, তাই অপচয় ঠেকানো যায়নি এমন পর্যবেক্ষণে নতুন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদের জানালেন, একনেকের আগে সব প্রকল্প আবার পর্যালোচনা করা হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের 11 দিনে পরিকল্পনা উপদেষ্টা বদলালো দুইবার। এবার দায়িত্বে অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সোমবার দপ্তরে প্রথম এসেই তলব করেন সব বিভাগের কর্মকর্তাদের, বৈঠক করেন লম্বা সময়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। জানান প্রয়োজন যাচাই না করেই প্রকল্প হাতে নেওয়া হয়েছে এতদিন, অথচ ছাড় করা যায়নি বিদেশ থেকে প্রতিশ্রুত ঋণের বড় অংশ। নিজেদের নির্বাচনী এলাকার জন্য অসংখ্য প্রকল্প, এখনও যে প্রকল্পগুলো আছে একনেকে যাওয়ার অপেক্ষায়, এগুলোকে আবার বলছি আমরা আবার স্ক্রুটিনি করতে হবে, কারণ যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে, এটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। জানান পরিসংখ্যান ব্যুরোর তথ্য উপাত্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, সেটি সমাধানে দ্রুত উদ্যোগ আসবে। এগুলো সম্বন্ধে আমি আসলে সবই জানি, বহুদিন ধরে তো কাজ করেছি, কিন্তু এখন সরাসরিভাবে আমি এগুলো একটু দেখে কোথায় এগুলোতে ত্রুটি বিচ্যুতি হচ্ছে, কোনগুলো দক্ষতার অভাবে, পরিসংখ্যানগত দক্ষতার অভাবে হচ্ছে সেটা আছে, আর কোনগুলো ইচ্ছাকৃতভাবে ত্রুটি হচ্ছে, সেই দুটোই দেখতে চেষ্টা করব। এ সময় শিক্ষা প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে সব কার্যক্রম চালু করাই এখন মূল চ্যালেঞ্জ। সবগুলো বিশ্ববিদ্যালয়কে চালু করাতে একটা বিরাট সমস্যা, কারণ এগুলো সবই অভিভাবকহীন, এগুলাতে প্রথম জন নাই, দ্বিতীয় জন নাই, তৃতীয় জন নাই, চতুর্থ জন নাই, কাজেই কাকে দিয়ে চালানো হবে বিরাট সংখ্যা। কিন্তু এই সম্বন্ধে আমি এখানে বলতে চাই না। পরিকল্পনা উপদেষ্টা জানান, শুধু জিডিপি না, কর্মসংস্থান তৈরিতে বাড়তি মনোযোগ দেবে অন্তর্বর্তীকালীন সরকার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুর এবং নরসিংদীতে লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর হস্তান্তর করেছে সেনাবাহিনী। দুপুরের গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মেট্রোপলিটন এবং জেলা পরিষদের কাছে এই অস্ত্র হস্তান্তর করেন লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রাইফেল, পিস্তল, শটগান সহ বিভিন্ন ধরনের 33টি আগ্নেয়াস্ত্র। আছে শটগানের রাবার কার্তুজ, লিড বল, কার্তুজ সহ বিভিন্ন ধরনের গুলি। এ সময়ে গাজীপুরের জেলা প্রশাসক জানান, থানা থেকে লুট হওয়া অস্ত্র যারা স্বেচ্ছায় জমা দেবে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। তবে অভিযান চালিয়ে কারো কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হলে তাকে অপরাধী বলে গণ্য করা হবে। যাত্রাবাড়ী র্যাব কার্যালয় থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর হস্তান্তর করেছে সেনাবাহিনী। সকালে নরসিংদীতে র্যাব 10-এর কাছে এসব অস্ত্র এবং গোলাবারুদ হস্তান্তর করেন জেলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহমুদ। তিনি জানান, 5 আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী র্যাব 10-এর কার্যালয় থেকে লুট করা হয় এসব অস্ত্র। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রাইফেল, পিস্তল, 16টি শটগান সহ বিভিন্ন মডেলের 60টি আগ্নেয়াস্ত্র। আছে 4000 রাউন্ড গুলি। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশনে সম্প্রচার 7 দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সময় মিডিয়া লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী আহসানুল করিম। সকালে বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবী জানান, সময় টেলিভিশনের বিশৃঙ্খলা এমনকি প্রাণহানির শঙ্কা থেকে বন্ধ রাখার আবেদন করা হয়। তবে এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতের আবেদন করবেন বলে জানিয়েছে সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, এক বেঞ্চে বিচারাধীন মামলার তথ্য গোপন করে অন্য বেঞ্চে গিয়ে আবেদন করা হয়েছে। ওই আবেদনের শুনানির তারিখ ধার্য করে রয়েছে 22 আগস্ট। যদিও আহসানুল করিম বলেছেন, কিছু গোপন করা হয়নি, দুটি বেঞ্চে আবেদনের বিষয় ভিন্ন। এ গ্রুপের এমডি থাকলে বি গ্রুপের চেয়ারম্যান থাকবে, বি গ্রুপের এমডি থাকলে এই গ্রুপের চেয়ারম্যান থাকবে। তারা এমডিকে বাইর করে দিচ্ছে, তো এই রেজুলেশন করছে, ওই রেজুলেশন চ্যালেঞ্জ করছে। কোম্পানি কোর্টে পেন্ডিং আছে, কোম্পানি কোর্টে অ্যাডমিট হয়েছে এবং সেটা 22 তারিখে হিয়ারিং জন্য ফিক্সড আছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হলো আন্দোলনে আহত এবং তাদের পরিবারের বিষয়ে তথ্য সংগ্রহ করা এবং তাদের পুনর্বাসন করা। এই মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে যান সমাজ কল্যাণ উপদেষ্টা। এই সময় কোনো হাসপাতালে আহতদের বিল নিয়ে জটিলতা তৈরি হলে সেই তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান সাংবাদিকদের। সেই সাথে চিকিৎসায় গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এ সময় চিকিৎসা ব্যবস্থাপনায় আস্থা রাখার অনুরোধ জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। বলেন, সরকারি হাসপাতালগুলো নজরে রাখা হবে।
দলীয় লেজুর ভিত্তিক এবং দখলদারিত্বের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দ্রুত ডাকসু নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে হয় এই কর্মসূচি। এই কর্মসূচিতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সেখানে শিক্ষার্থীরা বলেন, কেউ লেজুর ভিত্তিক রাজনীতি করতে চাইলে লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে। কোনো ছাত্র সংগঠন হল দখল করুক সেটা ছাত্ররা চায় না বলেও জানান তারা। কেউ বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্বের চিন্তা করলে তাদেরকে ছাত্ররা প্রত্যাখ্যান করবে বলেও জানানো হয়। শিক্ষার্থীরা আরও বলেন, যারা রাজনীতি করতে চায় তাদের ছাত্র সংসদের রাজনীতির মাধ্যমে রাজনীতিতে আসতে হবে। শিক্ষার্থীদেরকে এক প্রকার পলিটিক্যাল স্লেভারির মধ্যে দিয়ে যেতে হয়েছে। শিক্ষার্থীদের কোনো প্রকার স্বাধীনতা ছিল না, মত প্রকাশের কোনো অধিকার ছিল না। একজন শিক্ষার্থীর যেই মানবিক মর্যাদা প্রয়োজন সেই মানবিক মর্যাদা ছিল না। আওয়ামী লীগ সরকার চলে গিয়েছে বা ছাত্রলীগ চলে গিয়েছে তার মানে এরকম না যে এই যে রাজনীতির যে নোংরা খেলাটা এটা হচ্ছে পুরোপুরি নির্মূল হয়ে গেছে। এটা কিন্তু হয়নি। আর কবে হবে এইটা আমরা জানি না, কিন্তু আমরা জানিয়ে দিতে চাই যে আমরা এই দখলদারিত্বের ছাত্র রাজনীতি এটাকে নির্মূল করেই ছাড়ব। বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বেতারের কর্মকর্তা কর্মচারীরা। সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের মূল সড়কের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিভিন্ন ব্যানার এবং প্ল্যাকার্ডের মাধ্যমে নিজেদের দাবিগুলো তুলে ধরেন তারা। পদোন্নতি এবং চাকরি স্থায়ীকরণ সহ কয়েকটি দাবি তুলে ধরা হয়। এছাড়া ব্যাচ ভিত্তিক পদোন্নতি সহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করা, বাংলাদেশ বেতার থেকেই মহাপরিচালক নিয়োগ সহ বেশ কিছু দাবি জানান কর্মকর্তা কর্মচারীরা। তারা বলেন, দীর্ঘদিন ধরেই চলছে এসব বৈষম্য, এগুলো সমাধান করে বৈষম্যহীন দেশ গঠনের আহ্বান জানান তারা। আইসিটি অধিদপ্তরের 2 প্রকল্পের 163 জন প্রোগ্রামারের চাকরি স্থায়ীকরণের প্রজ্ঞাপন বাতিল করার ঘটনায় আলটিমেটাম দিয়েছে ভুক্তভোগীরা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেওয়া হয়। চাকরি স্থায়ীকরণ প্রজ্ঞাপন আগামী 24 ঘন্টার মধ্যে পুনর্বহাল করার দাবি জানিয়েছেন সংক্ষুব্ধরা। একই সঙ্গে জ্যেষ্ঠতা হারানোর ভয়ে একাংশের সতীর্থদের বিরুদ্ধে অবস্থান নেয়ার নিন্দা জানান তারা। সংবাদ সম্মেলনে গ্রেড 9-এর সকল কর্মকর্তার উপর জ্যেষ্ঠতা দেয় নিয়োগের তারিখ থেকে পদোন্নতি এবং অতিরিক্ত সচিব হাবিবুর রহমানের কমিটি বাতিল করার দাবি জানান তারা। বেতন বৈষম্য দূর এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভে নেমেছেন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা। সকালে রাজধানী শাহবাগে এই কর্মসূচি পালন করেন তারা। সকাল থেকে জাদুঘরের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি শুরু করেন কয়েক হাজার স্বাস্থ্যকর্মী। তারা জানান, 2013 সাল থেকে বেশ কয়েক দফা আশ্বাস দিলেও স্বাস্থ্যকর্মীদের চাকরি রাজস্বকরণ করা হয়নি। একই সঙ্গে চাকরি 12 গ্রেডে উন্নতি করার দাবিও পূরণ করা হয়নি। অভিযোগ করেন, গত সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে চাকরির ক্ষেত্রে নানা ধরনের বৈষম্যের শিকার হয়েছেন তারা। দাবি পূরণে প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন আন্দোলনরতরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। কোটা সংস্কার আন্দোলনের সময় গণহত্যার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িতদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রামের সাতকানিয়ায় মিছিল করেছে বিএনপি। কেরানীহাট থেকে বেরিয়ে মিছিলটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে সাতকানিয়া উপজেলা, পৌরসভা, উত্তর সাতকানিয়া বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। পরে সমাবেশে তারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনে গণতন্ত্রকামী মানুষের বিজয় হয়েছে। সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির নেতা মুজিবুর রহমান সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতাংতার্না সিনাওয়াত্রা। রোববার ব্যাংককের পার্লামেন্ট ভবনে হয় জমকালো এই অভিষেক অনুষ্ঠান। শুভ্র সাদা সরকারি ইউনিফর্মে অংশ নেন পেতাংতার্ন। এর আগে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেন থাইল্যান্ডের রাজা। শপথের পর সংক্ষিপ্ত বক্তব্য দেন নতুন সরকার প্রধান। তাকে নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ জানান তিনি। গেল শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটির পদে জয়লাভ করেন 37 বছরের এই নেত্রী এবং থাইল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী তিনি। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করতে এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় শুধু আওয়ামী লীগই নয় 14 দলকেও এর দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বিকেলে রংপুরের পীরগঞ্জে বাবুনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে দেখা করেন মাহমুদুর রহমান মান্না। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে গুলি করার মূল হুকুমদাতা ছিল শেখ হাসিনা। 14 দল এখানে নিকৃষ্টতম ভূমিকা পালন করেছে। এখন পর্যন্ত অপসারণ, নিয়োগ এবং বিভিন্ন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার ভুল করেনি উল্লেখ করে মান্না বলেন, আমরা এই সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবি মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রামের মোহরা সায়েরা খাতুন কাদেরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের প্রধান শিক্ষিকা হাসিনা মমতাজ। দুপুরে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে সকালে পদত্যাগের দাবিতে স্কুলে বিক্ষোভ করেন শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষিকার পদ দখল করে রাখা, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন তারা। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইএসপির মাধ্যমে পাইরেসি করে দেশি বিদেশি ফ্রি টু এয়ার এবং পে চ্যানেল পরিচালনা বন্ধের দাবি জানিয়েছে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন কোয়াব। দুপুরে বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভ এবং সমাবেশের আয়োজন করেন সংগঠনের নেতারা। বলেন, দেশের প্রচলিত আইন এবং বিধি লঙ্ঘন করে আইএসপিআর মাধ্যমে অপতৎপরতা চালানো হচ্ছে। 6 দফা দাবি আদায়ে মন্ত্রণালয়ের স্মারকলিপি প্রদান করে কোয়াব এবং আইএসপির লাইসেন্সিং গাইডলাইনের বৈষম্যমূলক ধারা বাতিলের দাবি জানান নেতারা। বলেন, এতে ব্যবসা করার মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। সরকার হারাচ্ছে রাজস্ব। ওটিটি এবং আইপিটিভি সহ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে টিভি চ্যানেলের লাইভ স্ট্রিমিং বন্ধের আহ্বান জানান তারা। বলেন, বিটিআরসি সকল ধরনের বৈষম্যমূলক আইন বাতিলের সময় এসেছে। স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে আমরা যে কোনো ব্যবসা পরিচালনা করতে পারি, কিন্তু ক্যাবেল অপারেটরদের জন্য এই বৈষম্য কেন? ওটিটি, আইপিটিভি এবং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অবৈধভাবে দেশি বিদেশি বিভিন্ন চ্যানেল প্রদর্শন করা হচ্ছে, যেটা নাকি আমাদের এই ব্যবসাটাকে ধ্বংস করে দিচ্ছে। অনতিবিলম্বে এই সকল অ্যাপসগুলো বন্ধের দাবি জানাচ্ছি। সাতক্ষীরায় শিবির নেতা আমিনুল রহমানকে হত্যার অভিযোগে পুলিশ কর্মকর্তা সহ 28 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলা করেন নিহত আমিনুলের ভাই সিরাজুল ইসলাম। মামলার আসামির তালিকায় রয়েছেন সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবির সহ 25 জন পুলিশ সদস্য এবং স্থানীয় 3 জন আওয়ামী লীগ নেতা। শুনানি শেষে মামলাটি আইএফআর এর নির্দেশ দেন বিচারক এবং মামলার বিবরণীতে বলা হয়, 2014 সালের 27 এপ্রিল শহরের কামালনগর এলাকার একটি ছাত্রাবাসে গুলি করা হয় তাকে। তদন্তভার আদালত যেখানে সন্তুষ্ট হয় এবং এসপি পদমর্যাদার এমন একজনকে তদন্তভার দেওয়ার জন্য আমরা আদালতের কাছে আবেদনও করেছি। আদালতও সেটা আমাদের আবেদন মঞ্জুর করে। আমরা মামলা করার কোনো সুযোগ পাইনি, আমাদের আরও হুমকি ধামকা দিত, আমরা মামলা করি নাই। এখন দেশের এই যে প্রেক্ষাপটে আমরা এখন মামলা করার সুযোগ পেয়েছি। পেট্রোবাংলার চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ সরকারকে অপসারণ করা সহ বিভিন্ন দাবি করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড GTCL এর বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারীরা। কারওয়ান বাজারের এক মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচিতে তারা এই দাবি জানান। দাবিতে আরও জানানো হয়, গ্যাস সরবরাহের চুরির অংশ সিস্টেম লজের নামে অন্যায়ভাবে GTCL এর উপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত জরুরি ভিত্তিতে বাতিল করতে হবে। এছাড়া বৈষম্যমূলক অর্গানোগ্রাম দ্রুত সংস্কারের মাধ্যমে আন্তঃক্যাডারের বৈষম্য দূর করে কোম্পানিতে সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি করেন তারা। বসুন্ধরা গ্রুপের ইস্টওয়েল মিডিয়া লিমিটেড কমপ্লেক্সের হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে একদল লোক স্লোগান দিয়ে কমপ্লেক্সে ঢুকে ভাঙচুর চালায়। এই সময় কমপ্লেক্সের সামনে থাকা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেন তারা। বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দৈনিক কালের কণ্ঠ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, দ্য সান, দি টি স্পোর্টস, বাংলা নিউজ 24 এবং রেডিও ক্যাপিটালের অফিসে রয়েছে। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।